ওকে, আমি তাহলে শুরু করতেছি। আজকে হচ্ছে আরেকটা ম্যাথ, ওই জারণ বিজারণী। আমরা একই সাথে আগের দিনের মতো করে একটা শর্টকাট বিক্রিয়া সমতা করে ওই ম্যাথটা করব। তো ম্যাথটায় উদ্দীপকটা আমি লিখতেছি। ম্যাথটায় দেওয়া আছে যা যা, সেটা আমি একটু লিখতেছি। আচ্ছা, এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়া আছে অম্লীয়, KMnO4 এর সাথে H2SO4 আছে আর কি। তো এটার মধ্যে এটা কতখানি আছে? এটা আছে হচ্ছে 25 ml। আর এটার ঘনমাত্রা দেওয়া আছে, হচ্ছে 0.003। সরি, 25 ml না, হ্যাঁ 25 ml। না, এটা দেওয়া আছে হচ্ছে 10 ml। আর H2O2 এটা দেওয়া আছে 25 ml আর 0.003 মোলার। 25.003 মোলার আর 25 ml। এটা হচ্ছে কোশ্চেন। KMnO4 দেওয়া আছে অম্লীয়, তার মানে এখানে আমরা চাইলে H2SO4 লিখে দিতে পারি। এটার সাথে H2SO4 দেওয়া আছে, ধরে নিলাম। এটা দেওয়া আছে 10 ml। আর H2O2 এটা দেওয়া আছে 25 ml, 0.03 মোলার। 25 ml, 0.03 মোলার। ওকে, এখন বলছে, কোশ্চেনে বলছে, কোশ্চেনটাই বলছে এই KMnO4 এর 10 ml দিয়ে, এই 25 ml, 0.03 মোলার H2O2 মানে হাইড্রোজেন পারঅক্সাইড, এটাকে পুরাপুরি জারিত করা হয়েছে। KMnO4 জারক, H2O2 হচ্ছে বিজারক। তো এখন এইটা জারিত করা হয়েছে, তাইলে বলা হয়েছে এটার ঘনমাত্রা দেওয়া নাই। কোশ্চেনটা হচ্ছে যে এই KMnO4 এর ঘনমাত্রা কত। এস KMnO4, এস দিয়ে ঘনমাত্রা বোঝাচ্ছি, KMnO4 এর ঘনমাত্রা কত। তাহলে আমি কোশ্চেনটা আবার রিপিট করতেছি। হাইড্রোজেন পারঅক্সাইড দেওয়া আছে 25 ml, 0.03 মোলার। এটাকে জারিত করা হয়েছে KMnO4 দিয়ে, সাথে H2SO4 আছে, 10 ml লাগছে। তো এটার ঘনমাত্রা কত হবে সেটা বের করতে বলছে। সোজা অঙ্ক। তো আমরা ওই যে অ্যাসিড ক্ষারে যেমন অ্যাসিড ক্ষার টাইট্রেশনে যেমন VASA VBSB এভাবে করছিলাম, ঠিক একই মেথডেই এটা করব। তো ওখানেও অ্যাসিড ক্ষার টাইট্রেশনে যেমন আগে বিক্রিয়া সমতা করে নেওয়া দরকার ছিল, এইখানেও বিক্রিয়া সমতা করে নিব, কিন্তু শর্টকাটে করব। তো শর্টকাট বিক্রিয়াটা আগে আমি লিখতেছি। যারা আগের দিন শর্টকাট বুঝিস নাই তারা এখন একটু বুঝে নিতে পারিস। তো প্রথমে হচ্ছে, বাকিরা বুঝতেছিস? তাইলে মনে হয় সে তো তোর নেটের প্রবলেম হচ্ছে, একটু ওয়েট কর। ওকে, ওকে। KMnO4, শোন, তোরা শুনতে থাক, সমস্যা নাই। আটকে আসলে ওটা নেটের প্রবলেম, শুনতে থাক, পরে তো পাবি। KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সাথে H2SO4, আর হচ্ছে আর H2O2। এটা হচ্ছে আমাদের বিক্রিয়া, এই বিক্রিয়াটারে আমরা সমতা করব। তো আগের দিন যারা শর্টকাট মেথড বুঝিস নাই, আজকে তারা বুঝে নিতে পারিস। সেটা হচ্ছে, এটা হচ্ছে জারক, এটা হচ্ছে বিজারক, আর এটা হচ্ছে অম্ল মাধ্যম। তো প্রথম কাজ ছিল, শর্টকাট মেথডের প্রথম কাজ ছিল উৎপাদগুলা লিখে ফেলা। আর উৎপাদ লেখার সময় কি করা লাগতো? ধাতুর সাথে নেগেটিভ পার্ট গুলা বসাইতে হতো। তাহলে কে এর সাথে আমি এবার নেগেটিভ পার্ট সালফেট, কে এর সাথে সালফেট মানে পটাশিয়ামের সাথে সালফেট। তো যোজনী ঠিকঠাক লেখা লাগতো। সালফেটের যোজনী 2, সেটাকে এখানে লেখা লাগতো। আর পটাশিয়াম অটো সালফেটের সাথে। তারপরে হচ্ছে ম্যাঙ্গানিজ, এটার সাথেও যাবে সালফেট, তাইলে ম্যাঙ্গানিজ তার সাথে সালফেট, দুইটার যোজনী যেহেতু 2, সো কাটাকাটি চলে যাবে, আর কোনো সংখ্যা আসবে না। আর তারপরে পানি আসতো, সেই পানিটা লিখে নিলাম। আর সাথে এই H2O2, এটা ওই চার্টের মধ্যে লেখা আছে, এটা অক্সিজেন হয়ে যায় O2, এই পাশে O2 হয়ে গেল। তো এইটা হচ্ছে আমাদের বিক্রিয়ার উৎপাদ আর বিক্রিয়ক আগে লিখে ফেলছি। বিক্রিয়ার উৎপাদ আর বিক্রিয়ক আগে লিখে নিলাম।
ওকে, এবার সংখ্যা বসাবো। তো সংখ্যা বসানোর প্রথম নিয়ম ছিল জারকের তুল্য সংখ্যা বিজারকের সামনে। তো জারক 5টা ইলেকট্রন নেয়, সেটা হচ্ছে তার তুল্য সংখ্যা, এটা এখানে লিখলাম। আর H2O2 2টা ইলেকট্রন ছাড়ে, তো H2O2 তুল্য সংখ্যা হচ্ছে 2, এটা এখানে লিখলাম। তো জারকের তুল্য সংখ্যা বিজারকের সামনে, বিজারকের তুল্য সংখ্যা জারকের সামনে লেখা। এর পরের কাজ ছিল তুল্য সংখ্যা 2, বোঝা লাগবে না, ওটা ওই চার্টের মধ্যে লেখা আছে পাশে। H2O2 2টা ইলেকট্রন ছাড়ে, O2 মাইনাস 2 মাইনাস। আচ্ছা, এখন কথা হচ্ছে এই তারপরের কাজ ছিল জারকের মোট অক্সিজেন কয়টা হয়েছে। জারকের মোট অক্সিজেন হয়ে গেছে 8টা, 4 দুগুণা 8, 8টা অক্সিজেন, এই 8টা পানি হবে, যতগুলা অক্সিজেন ততগুলা পানি। তো এইবার বাকি জিনিস সমতা করব, এবার বাকি জিনিস সমতা করব অক্সিজেন বাদ দিয়ে। অক্সিজেন সমতা করার দরকার হবে না। পটাশিয়াম আছে 2টা, এই সাইডেও 2টা আছে, আর কিছু করা লাগবে না। ম্যাঙ্গানিজ আছে 2টা, এই সাইডে একটা আছে, তো এখানে একটা 2 দেওয়া লাগবে। তো ম্যাঙ্গানিজের সামনে আমরা 2 দিলাম। এরপর বিজারকের দিকে আসি, মাঝখানেরটা পরে। আচ্ছা, এবার এখানে হাইড্রোজেন আছে টোটাল 8টা, মানে 8 দুগুণা 16টা হাইড্রোজেন। অলরেডি 5 দুগুণা 10টা হাইড্রোজেন এখানে আছে, বাকি আরো 6টা হাইড্রোজেন লাগবে। 10টা হাইড্রোজেন এখানে আছে, বাকি আরো 6টা লাগবে, তো এখানে আমি 3 দিছি, 3। তার মানে ওখানে 8 দুগুণা 16 ছিল, এখানে অলরেডি 10টা আছে, আর 3 দুগুণা 6। আর এবার অক্সিজেন, এখানে 5 দুগুণা 10টা অক্সিজেন, মানে এই H2O2 অক্সিজেনটা বিজারকের অক্সিজেন, 5টা, 5 দুগুণা 10, তো এখানে একটা 5 চলে আসবে। এই বাকি যে সালফেট বা এইসবের, সালফেটের যে অক্সিজেন, এগুলো অটোমেটিক ব্যালেন্স হয়ে যাবে, এগুলা চিন্তা করা লাগবে না। তো এটা হচ্ছে আমার পুরো বিক্রিয়াটা শর্টকাটে আমি সমতা করলাম। কেউ যদি পরীক্ষায় বিক্রিয়া মানে ভুলে যায়, যদিও বিক্রিয়া লেখা উচিত, সে যদি এই 2টা সংখ্যা মনে রাখতে পারে তাহলেও চলে অবশ্য। আচ্ছা, এইবার ওই যে সূত্র ছিল VASA VBSB, যেটা জারক বিজারক অ্যাসিড ক্ষারের ক্ষেত্রে লিখছিলাম। তো আমরা এখানে অ্যাসিড ক্ষারের জন্য A আর B ইউজ করছিলাম, অ্যাসিডের জন্য A, ক্ষারের জন্য, বেইজের জন্য B। তো আমরা এবার অ্যাসিড ক্ষার না, যেহেতু এটা জারক বিজারক, VASA VBSB না লিখে এভাবে লিখবো। তো এখন এই বিক্রিয়া থেকে আমি যেটা লিখতে পারি, VKMnO4, মানে KMnO4 এর আয়তন, VKMnO4 SKMnO4, মানে VASB এর বদল, VAS এর বদলে একদম ডিরেক্ট লিখে দিচ্ছি, ইকুয়ালস টু VH2O2 আর SH2O2, মানে জারকের আয়তন, জারকের ঘনমাত্রা, বিজারকের আয়তন, বিজারকের ঘনমাত্রা, সাথে সংখ্যা লাগবে। সংখ্যাটা কিভাবে ছিল, ওই অ্যাসিড ক্ষারের ক্ষেত্রে সংখ্যাটা বসাইতাম, অ্যাসিডের সামনে ক্ষারের মোল সংখ্যা ছিল, আর ক্ষারের সামনে অ্যাসিডের মোল সংখ্যা ছিল, এরকম। তো এখানে জারকের মোল সংখ্যা হচ্ছে 2, সেটা যাবে এই বিজারকের সামনে। বিজারকের সামনে মোল সংখ্যা হচ্ছে 5, সেটা যাবে জারকের সামনে। আরো সহজভাবে বললে, জারকের সামনে আসছে জারকের তুল্য সংখ্যা, বিজারকের সামনে আসছে বিজারকের তুল্য সংখ্যা। সহজভাবে বললে ব্যাপারটা এরকম, যে জারকের সামনে চলে আসছে জারকের তুল্য সংখ্যা, আর এখানে বিজারকের সামনে বিজারকের তুল্য সংখ্যা। এবার মান বসাই দিব, সোজা অঙ্ক। তো মান যদি বসাই দিই, আমাদের বের করা লাগবে SKMnO4, বাকি সবকিছু দেওয়া আছে। তাহলে এই উদ্দীপক থেকে VKMnO4, মানে KMnO4 আয়তন হচ্ছে 10, বসাইলাম 10, এটার আর লিটারে নেওয়া লাগবে না, ইন্টু SKMnO4 বের করা লাগবে, সো ওটা থাকলো। আর এখান থেকে 25 হচ্ছে আয়তন, আর 0.03 হচ্ছে, আচ্ছা 0.003 বোধ হয়, আচ্ছা আমি একটু চেঞ্জ করতেছি, এটা উদ্দীপকটা 0.003, তোরা লিখে নে, এটা দেওয়া আছে 0.003 দেওয়া আছে। আচ্ছা, তাইলে 2 ইন্টু, এটা হচ্ছে 25 ml V, আর এটা হচ্ছে 0.003। কেউ একজন হিসাব করতো কত আসে? অ্যান্সার কি 0.003 আসছে? হ্যাঁ, এটাই আসছে। ওকে, অ্যান্সার এটাই আসছে, SKMnO4, মানে KMnO4 এর ঘনমাত্রাটা 0.003 আসছে। হ্যাঁ, তাই আসার কথা, এখানে 50 হয়ে গেছে, এখানে 50 হয়ে গেছে, কাটাকাটি চলে গিয়ে ওটাই আছে। ওকে, এগুলা সোজা অঙ্ক। আগের দিনের যেটা দেখাইছিলাম, যে ওই যে লোহার পরিমাণ বা লোহার শতকরা পরিমাণ বা ভেজালের পরিমাণ, ওগুলা বেশি আসে।
এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে এবার আমরা নতুন একটা টাইপে চলে যাচ্ছি, এটা একটু বেশি ইম্পর্টেন্ট এবং একটু বোঝার জিনিসও আছে। সেটা হচ্ছে দুইটা জিনিস, আয়োডোমিতি আর আয়োডিমিতি, দুইটা জিনিস, আয়োডো আর একটা হচ্ছে আয়োডি। তা আমি লিখতেছি, লিখে তারপর বোঝাচ্ছি। একটা হচ্ছে আয়োডোমিতি, হ্যাঁ বল। হ্যাঁ, পরে পরে পরে, ওগুলা পরে। আচ্ছা, আয়োডো আয়োড পরে, অবশ্যই পরে। আয়োডোমিতি দ্বারা এই আয়োডোমিতি আর আয়োডোমিতি এটা একটু বুঝাই নেই। এই আয়োডোমিতি হচ্ছে আমরা যে লাস্টের দিন ওই যে দুইটা স্পেশাল বিক্রিয়া করছিলাম, কপার সালফেটের সাথে একটা পটাশিয়াম আয়োডাইড আর একটার সাথে আয়োডিনের সাথে সোডিয়াম থায়োসালফেট, ওই দুইটা বিক্রিয়া নিয়ে মেনলি কথা। আয়োডোমিতিটা হচ্ছে এরকম যে আমরা যদি টাইট্রেশন তো আমরা পড়ছি, যে টাইট্রেশনটা এরকম ছিল, আমরা বুরেট থেকে কোনো একটা দ্রবণ অ্যাড করে একটাকে আরেকটা দিয়ে টাইট্রেট করতাম। তো একটার জানা ঘনমাত্রা ছিল আর একটা অজানা ঘনমাত্রা ছিল, এরকম। তো টাইট্রেশন কয়েকটা টাইপের হয়, আমরা এতদিন যেটা পড়ে আসছি অ্যাসিড ক্ষার টাইট্রেশন, আর এখন হচ্ছে জারণ বিজারণ টাইট্রেশন এটা। তো একটা জারক থাকবে আর একটা বিজারক থাকবে, একটা দিয়ে আরেকটাকে টাইট্রেট করবে, এরকম একটা অবস্থা। তো কখনো যদি এরকম হয় যে আমি একটু সংজ্ঞাটা লিখি, তারপরে তোরা বুঝাইতেছি তোদের। আয়োডোমিতিটা এরকম, দ্রবণে একটি জারক পদার্থের সঙ্গে, দ্রবণে একটি জারক পদার্থের সঙ্গে, বা কারো সামনে বই থাকলে বইও দেখতে পারিস, বইয়ের মধ্যে আয়োডোমিতি পয়েন্টটা বের করতে পারিস। পুরান বই অনুযায়ী আমার পেজ নাম্বার হচ্ছে 414, কবিরের বই। আর নতুন বই হলে পেজ নাম্বারটা একটু দেখে নেওয়া লাগবে কষ্ট করে। দ্রবণে একটি জারক পদার্থের সঙ্গে আমরা যদি আয়োডাইড লবণের বিক্রিয়া ঘটাই, আয়োডাইড আয়োডাইড যেমন হচ্ছে ধর পটাশিয়াম আয়োডাইড, KI, আয়োডাইড লবণের বিক্রিয়ায় যে আয়োডিন বিমুক্ত হয়, যে আয়োডিন বিমুক্ত হয় তাকে বিজারকের প্রমাণ দ্রবণ দ্বারা, প্রমাণ দ্রবণ দ্বারা টাইট্রেশন করে, টাইট্রেশন করে বিমুক্ত আয়োডিনের পরিমাণ নির্ণয় করা, বিমুক্ত I2 এর পরিমাণ নির্ণয় করার পদ্ধতিকে এই আয়োডোমিতি বলে, পদ্ধতিকে আয়োডোমিতি বলে। এটা খুব দরকারি একটা জিনিস, আমাদের অনেক ব্যবহারিক অনেক হিসাবে ক্যালকুলেশন করতে গিয়ে এই প্রসেসটা দরকার হয়। আমি আবার জিনিসটা রিপিট করতেছি, একই সাথে বুঝাচ্ছি। আমাদের একটা জারক পদার্থের সাথে, কোনো একটা জারক পদার্থের সাথে, যেমন ধর কপার সালফেট, আমরা আগের দিন দেখছি কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়া দেয়। তো একটা এই জারক পদার্থের সাথে বিক্রিয়া ঘটাইলাম, ধর এখানে হচ্ছে কপার সালফেট আছে পাত্রের মধ্যে, আমরা এটার মধ্যে কার বিক্রিয়া দিব, পটাশিয়াম আয়োডাইড দিলাম। এটার মধ্যে আমি বাইরে থেকে পটাশিয়াম আয়োডাইড যোগ করলাম।
Ki আর কপার সালফেট, এটা যদি যোগ করি তাহলে আমরা আগের দিনের বিক্রিয়া দেখছিলাম যে কপার সালফেট আর পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়া করলে Cu2I2 হয়, সাথে K2SO4 হয়, আর আয়োডিন বেরোয় আসে। আমি আবার বিক্রিয়াটা লিখবো একটু পরে। তো এই পটাশিয়াম আয়োডাইডের সাথে কপার সালফেট যোগ করলে এখান থেকে আয়োডিন বেরোয় আসবে, এই জায়গা থেকে আয়োডিন বেরোয় আসবে। তো যে আয়োডিনটা বের হইলো সেই আয়োডিনটাকে আমরা কি করব, আর একটা বিজারক দিয়ে। তো এখন ধর এই বিক্রিয়াটা এই পাত্রে ঘটছে, এই বিক্রিয়াটা এই পাত্রে ঘটছে, তাইলে এখান থেকে এখানে আয়োডিন উৎপন্ন হবে। এই বিক্রিয়াটা যদি এই পাত্রে ঘটে তাহলে এখানে আয়োডিন উৎপন্ন হবে। সেই আয়োডিনটা কতখানি উৎপন্ন হয়েছে সেটা বের করার জন্য আমরা কি করব, বুরেট থেকে সোডিয়াম থায়োসালফেট, ওই আয়োডিনের সাথে বিক্রিয়া করে যে বিজারকটা সেটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। তো বুরেটের মধ্যে নিব সোডিয়াম থায়োসালফেট Na2S2O3। সেটা কিরকম হবে, প্রমাণ দ্রবণ হবে, তার মানে এটার ঘনমাত্রা আমি জানি। তো বুরেটের মধ্যে নিলাম সোডিয়াম থায়োসালফেট, সেটা নিয়ে সেইটা দ্বারা এই আয়োডিনের পরিমাণ নির্ণয় করাকে আমরা বলবো আয়োডোমিতি। আবার রিপিট করতেছি, প্রথমে একটা কপার সালফেট একটা বা অন্য যে কোনো একটা পদার্থের সাথে আমি একটা বিজারক, অবশ্যই আয়োডাইড বিজারক, পটাশিয়াম আয়োডাইড বা সোডিয়াম আয়োডাইড এরকম কিছু একটা। তো পটাশিয়াম আয়োডাইড নর্মালি আমরা ইউজ করি। পটাশিয়াম আয়োডাইড যোগ করে আয়োডাইড লবণ বিক্রিয়া করায় আমরা আগে আয়োডিন উৎপন্ন করে নিলাম। এই আয়োডিনটাকে আবার আমরা জানি আয়োডিন সোডিয়াম থায়োসালফেটের সাথে বিক্রিয়া দেয়। তো বুরেটে সোডিয়াম থায়োসালফেট নিয়ে এটার ঘনমাত্রা জানি, বুরেট থেকে আয়তন পাবো, মানে এটা প্রমাণ দ্রবণ। তো এইটার মাধ্যমে কতখানি আয়োডিন উৎপন্ন হয়েছে সেটা বের করব। এই প্রসেসটাকে বলা হয় আয়োডোমিতি। তো এইটা করে লাভ কি, এটা দিয়ে এই আয়োডিন নির্ণয় করার মাধ্যমে আমি আরো অনেক কিছুর পরিমাণ বের করে ফেলতে পারবো। যেমন পানিতে ওই যে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ, ডিজলভ অক্সিজেন কতখানি আছে সেটা বের করে ফেলা যায় এই প্রসেসে। আরো অনেক কিছু এই আয়োডিমিতির মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি। বের করতেছি আয়োডিন, কিন্তু এর মাধ্যমে আরেকটা জিনিসের পরিমাণ নির্ণয় করে ফেলা যায়, ওগুলো আমরা সামনে দেখব। তো এখন তার মানে এখানে দুইটা বিক্রিয়া হচ্ছে। দুইটা বিক্রিয়া কি কি হচ্ছে আমি লিখে ফেলতেছি। তো দুইটা বিক্রিয়া এইটাকেই আমি আবার লিখতেছি, আগের দিন যে বিক্রিয়াটা দেখাইছি। এবং এই দুইটা বিক্রিয়া পুরোপুরি মুখস্থ করে ফেলবি, কারণ পরীক্ষায় আয়োডোমিতের অঙ্ক আসলেই এই দুইটা বিক্রিয়া আগে লেখা লাগবে। তাহলে এখানে দুইটা বিক্রিয়া হচ্ছে, প্রথমে কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া হচ্ছে। এবং আগের দিনে আমরা দেখছিলাম এখানে কি কি উৎপন্ন হইতো, Cu2I2 হইতো, সাথে K2SO4 হইতো, আর সাথে আয়োডিন হইতো। এই তিনটা জিনিস হইতো। এবং সমতা করার জন্য এখানে আয়োডিন যেহেতু 4টা চলে আসছে, 2 2 4, সো এখানে একটা 4 দেওয়া দরকার পড়ছিল। পটাশিয়াম 4 হয়ে গেছে, সো এখানে 2 দিতে হবে। আর এই কপার 2টা আছে, সো এখানে 2 দিতে হবে। মুখস্থ হয়ে যাবে আস্তে আস্তে এটা। এই যে আয়োডিনটা উৎপন্ন হয়েছে, এবার এই আয়োডিনটাকে আবার সোডিয়াম থায়োসালফেটের সাথে বিক্রিয়া দিছি, Na2S2O3, এটার সাথে যদি বিক্রিয়া দিই। আচ্ছা, তোদের সামনে আমার শীটটা থাকলেও চলবে, আমার শীটে ওইগুলা লেখা আছে। তো এইটা দিলে কি কি আসতো, এটা হয়ে যাইতো Na2S4O6, এটা আসতো এখানে, সাথে আসতো সোডিয়াম আয়োডাইড NaI। তো এটা সমতা করতে হইলে এখানে একটা 2, 2 দুগুণা 4, সো এইখানে 4টা সোডিয়াম, 2টা আছে আর 2, এই আয়োডিনও 2টা হয়ে গেছে। এই দুইটা বিক্রিয়া একদম মুখস্থ করে ফেলবে, কারণ আয়োডোমিতের অঙ্ক আসলে এটা লাগবে। এইবার এটা গেল আয়োডোমিতি। তার মানে আয়োডোমিতির প্রসেসটা ছিল আগে আয়োডিন তৈরি করে নিছি, তারপরে সেই আয়োডিনের পরিমাণ নির্ণয় করছি, এটা ছিল আয়োডোমিতি। এখন আরেকটা প্রসেস দেখাচ্ছি, জাস্ট এইখানে চেঞ্জ হবে এইটুক, আয়োডিমিতি। আয়োডিমিতি একটা হচ্ছে আয়োডো, আর একটা হচ্ছে আয়োডি। এইটার সংজ্ঞাটা আমি মুখে বলতেছি, লিখতেছি না। যে এই ক্ষেত্রে আমাকে একটা এমন যদি হয় ব্যাপারটা যে আমাকে আয়োডিন দ্রবণ দিয়ে দিছে, আমাকে আয়োডিন দ্রবণ দিয়ে দেওয়া হয়েছে, আগের বার তো আয়োডিন তৈরি করে নিতে হয়েছিল। যদি আমাকে এরকম দরকার হয় যে আমাকে আয়োডিন দ্রবণ দিয়ে দেওয়া হয়েছে, তখন আমি আয়োডিন দ্রবণটা ব্যবহার করে দেখাচ্ছি। ডিরেক্ট আমাকে আয়োডিন দ্রবণ দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আমি সংজ্ঞাটা লিখে দিব নাকি? হ্যাঁ বল। আচ্ছা আচ্ছা, তারপর আমি ইয়ে করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আমাকে এবার যদি আয়োডিন দ্রবণ ডিরেক্ট দিয়ে দেওয়া হয়, মানে আমার আর তৈরি করে নেওয়া হয়নি, আয়োডিন দ্রবণ ডিরেক্ট দিয়ে দেওয়া আছে, এরপর এটার মধ্যে আমি সোডিয়াম থায়োসালফেট আবার আগের মতো অ্যাড করব। এবং এবার আয়োডিনের ঘনমাত্রা জানা, মানে এইটা এবার প্রমাণ।
এইটা এবার প্রমাণ দ্রবণ, মানে আয়োডিনের ঘনমাত্রা জানি। তো এবার সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা নির্ণয় করব, এরকম যদি হয় তখন আমরা এই প্রসেসটাকে বলবো আয়োডিমিতি। তার মানে আয়োডোর মধ্যে আয়োডিন আগে তৈরি করে নিতে হইতো, আর আয়োডির মধ্যে আয়োডিন আগের থেকে আমাকে তৈরি করে দেওয়া, যেটা প্রমাণ দ্রবণ যার ঘনমাত্রা জানা। তো ওটার উল্টা না, ঠিক ওইটা একটু এক্সট্রা কাজ করা লাগছে, এটা তা করা লাগতেছে না। ওটা আগে আয়োডিন তৈরি করে নিতে হয়েছিল, এটা একদম শেষ বিক্রিয়াটা, খালি একটা বিক্রিয়া। তার মানে আগেরটাই ছিল দুইটা বিক্রিয়া, এবার ডিরেক্ট আয়োডিন দেওয়া যেটার ঘনমাত্রা আমি জানি। আর আগের বার আয়োডিনের ঘনমাত্রা জানতাম না, তৈরি করছি যেহেতু। আর এটার আয়োডিনের ঘনমাত্রা জানি, এটা প্রমাণ দ্রবণ। সোডিয়াম থায়োসালফেট দিয়ে আয়োডিনের ঘনমাত্রাটা, আয়োডিন দিয়ে এই সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রাটা নির্ণয় করবো, এটা জানি না, এটার অজানা ঘনমাত্রা। এবার ওকে, এই প্রসেস হইলে তখন সেটাকে আমরা বলবো আয়োডিমিতি। তবে আমাদের পরীক্ষায় যত ম্যাথ আসবে সব আসবে আয়োডোমিতির, এটা থেকে কোনো কিছু আসবে না, এটা নর্মাল, এটা কোনো ঝামেলার ব্যাপার না। ওই যে একটু আগে যেমন করলাম ভি কে এম এন ও ফোর এস কে এম এন ও ফোর দিয়ে, যেটা ভি অন এস অন ভি টু এস টুর মতো, এরকম সোজা সূত্র। আমাদের বেশি আসবে আয়োডোমিতি দিয়ে। তো আমরা এই আয়োডোমিতির একটা অঙ্ক দেখতেছি পরীক্ষায়, এটা কিন্তু আসবে। ওকে, তাহলে আমি এটা মুছতেছি, আয়োডোমিতির একটা অঙ্ক দেখতেছি। আমি অঙ্কটা লিখে ফেলতেছি। আচ্ছা, আমার ক্যালকুলেটরটা দিয়ে তো, ক্যালকুলেটর কোথায়, আগায় দাও। ধর এখানে যেটা বলা হয়েছে, কপার সালফেট নেওয়া হয়েছে, একটা পাত্রের মধ্যে কপার সালফেট নেওয়া হয়েছে। কপার সালফেট কতখানি নেওয়া হয়েছে? 6 গ্রাম। 6 গ্রাম কপার সালফেট নেওয়া হয়েছে, তারপর সেটাকে দ্রবীভূত করা হয়েছে। দ্রবীভূত করে 250 ml দ্রবণ তৈরি করা হয়েছে। 250 ml কপার সালফেট দিয়ে দ্রবীভূত করে 250 ml তৈরি করা হয়েছে। আর এই কপার সালফেটটা পুরোপুরি বিশুদ্ধ না, বা এটাকে আমরা তুতে বলতে পারি। আই মিন এটার সাথে ওই যে তুতের সাথে আবার পাঁচনও পানি থাকে, এরকম আমি এটাকে অবিশুদ্ধ লিখলাম, অবিশুদ্ধ লিখলাম, এটা পুরোপুরি বিশুদ্ধ না। এইবার এইটাকে, এইটা থেকে পুরাটা নেওয়া হয় নাই, এটা থেকে আবার আরেকটা পাত্রে তুলে নেওয়া হয়েছে 25 ml। এটা থেকে আবার আরেকটা পাত্রে 25 ml তুলে নেওয়া হয়েছে দ্রবণ। তো এখন এই 25 ml এর মধ্যে ওই যা আছে কপার সালফেট দ্রবণটা আছে। আচ্ছা, এইবার এই পাত্রের মধ্যে আবার বাইরে থেকে অ্যাড করা হয়েছে পটাশিয়াম আয়োডাইড, ওই আগেরটা যেটা বলছিলাম। এই পাত্রের মধ্যে এবার বাইরে থেকে অ্যাড করা হয়েছে পটাশিয়াম আয়োডাইড। তো এটা দিলে কি হবে, এখান থেকে আয়োডিন বেরোয় আসবে। তো এখান থেকে আয়োডিন বেরোয় আসছে, এই আয়োডিনটাকে ধর এই একটা পাত্রের মধ্যে নেওয়া হয়েছে, এটার মধ্যে এবার আয়োডিন আছে, এখান থেকে আয়োডিন উৎপন্ন হয়ে বেরোচ্ছে। এখানে পটাশিয়াম আয়োডাইড দিচ্ছে। আচ্ছা, আমি ধাপ লিখে দিচ্ছি। এটা হচ্ছে 1 নম্বর ধাপ, দ্রবীভূত করলাম, পরে এখান থেকে উঠায় আরেক পাত্রে নিলাম, তারপর এটার মধ্যে পটাশিয়াম আয়োডাইড দিছি। তো তখন এখানে আয়োডিন বেরোয় আসছে। এবার এই আয়োডিনটাকে ট্রাইটেট করার জন্য আমরা বুরেট থেকে এখানে সোডিয়াম থায়োসালফেট দিছি, Na2S2O3 দিছি। এটা হচ্ছে 5 নম্বর ধাপ। এখন এই সোডিয়াম থায়োসালফেট কতখানি লাগছে সেটা বলে দেওয়া আছে। এই সোডিয়াম থায়োসালফেট লাগছে 22.3 ml, 22.3 ml। আর এটার ঘনমাত্রা বলে দেওয়া আছে 0.05। এটার ঘনমাত্রা বলে দেওয়া আছে 0.05 মোলার। তো আমার কোশ্চেনটা হচ্ছে, এই যে কপার সালফেটটা অবিশুদ্ধ ছিল, এর মধ্যে কপার সালফেটের পরিমাণটা কত, মানে অ্যাকচুয়ালি কপার সালফেট বিশুদ্ধ কতখানি, কপার সালফেটের শতকরা পরিমাণটা কত, শতকরা পরিমাণ। তো আগের দিনের মতোই অঙ্কটা, কিন্তু বিক্রিয়া আজকে ওই যে, আচ্ছা আমি এন্ড দিচ্ছি, এন্ড দিয়ে আবার স্টার্ট করতেছি। ওকে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ অন করলাম। ওকে, এখন তাহলে আমি আবার জিনিসটা রিভিউ করতেছি। কপার সালফেট নেওয়া হয়েছিল 6 গ্রাম, সেটাকে পানিতে দ্রবীভূত করে নেওয়া হয়েছে, সেখান থেকে উঠে 25 ml দ্রবণ নেওয়া হয়েছে পুরাটা না নিয়ে। এরপর এটার মধ্যে পটাশিয়াম আয়োডাইড যোগ করা হয়েছে, ওই আমরা ওই আয়োডোমিতি করব।
এর ফলে কপার সালফেট আর পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া হয়ে আয়োডিন উৎপন্ন হয়েছে। এইটাকে এবার আয়োডিনের পরিমাণ কত সেটা বের করার জন্য সোডিয়াম থায়োসালফেট ইউজ করা হয়েছে, টাইট্রেট করা হয়েছে। কতখানি সোডিয়াম থায়োসালফেট লাগছে? 22.3 ml আর হচ্ছে 0.5 মোলার। তো আমাকে জিজ্ঞেস করা হয়েছে এই যে কপার সালফেট নিয়েছিলাম 6 গ্রাম, ওটা তো অবিশুদ্ধ ছিল, এর মধ্যে কপার সালফেটের পরিমাণ অ্যাকচুয়ালি কত এটা বের করতে বলছে। তো আমাদের ম্যাথ করার প্রথমেই বিক্রিয়া লেখা লাগবে, আর বিক্রিয়া দুইটা হয়েছে এখানে। নেটের প্রবলেম, ওয়েট কর, সমস্যা নেই। প্রীতি তোরও কি একই প্রবলেম? নেট কি স্লো হচ্ছে? বোর্ডকে একবারই বোঝা যাচ্ছে না? ভিডিও ল্যাগ করতেছে, আচ্ছা সমস্যা নাই, একটু কষ্ট করে শোন। আচ্ছা, তো এখন যেটা করা লাগবে, দুইটা বিক্রিয়া, আমাদের যে দুইটা বিক্রিয়াকে আগে লিখতে হবে। তো আমি দুইটা বিক্রিয়াকে আগে লিখতেছি। আমি কিন্তু এটা মুছে দিব, তোরা এটা তুলে ফেলিস। ওকে, দুইটা বিক্রিয়াকে আগে লিখতেছি, যে দুইটা বিক্রিয়া হয়েছে। তোরা যদি আমার নোটটা সামনে থাকে, সবাই নোটটা বের করে নিস। নোটের মধ্যে লেখা আছে যে প্রথম ধাপে বিক্রিয়া লেখা, এবং বিক্রিয়া দুইটাকে আমি লিখে দিছি। তো আগের দিনের মতোই ফার্স্টে বিক্রিয়া লিখলাম কপার সালফেট প্লাস 4Ki, আমি এখন একদম ডিরেক্ট লিখতেছি। সাথে হচ্ছে Cu2I2, ওই সাইডে হচ্ছে 2K2SO4, আর সাথে আয়োডিন আসছে I2। আর এখানে আয়োডিন, আয়োডিন একই বিক্রিয়া আবার লিখছি। হ্যাঁ আচ্ছা, কপার সালফেটের সামনে 2 হবে, হ্যাঁ। আচ্ছা, আর এখানে আয়োডিন আর সোডিয়াম থায়োসালফেট, এটা ওই সাইডে হয়ে যাচ্ছে Na2S4O6 এখানে, আর হচ্ছে 2NaI। এই প্রথম কাজ আমার এই দুইটা বিক্রিয়া লিখে ফেলা। আমাদের জারণ বিজারণের যে রুল ছিল সেই রুল অনুযায়ী প্রথম কাজ বিক্রিয়া লিখে ফেলা, লিখলাম। এরপরে সেকেন্ড রুল ছিল যে কোনো একটার মোল সংখ্যা বের করে ফেলা, যারটা আমরা জানি জারক বা বিজারক। এখানে আমরা এই সোডিয়াম থায়োসালফেটের ভিও জানি, এসও জানি। সোডিয়াম থায়োসালফেটের ভিও জানি, এসও জানি। সো আমরা ওই সোডিয়াম থায়োসালফেটের মোল সংখ্যাটা বের করতেছি। আমি এটা মুছলাম, এই সাইডে মুছে আমি ওই জিনিসটাকে লিখতেছি যে সোডিয়াম থায়োসালফেটের মোল সংখ্যা কত হচ্ছে। তাহলে এবার বের করে ফেলবো এন, সোডিয়াম থায়োসালফেটের মোল সংখ্যা। এই নিচে লিখে দিচ্ছি Na2S2O3। এটা যদি বের করি, সবসময় এসব অঙ্কে সবসময় সোডিয়াম থায়োসালফেটের মোল সংখ্যাটাই তোদের বের করতে হবে। সো এটা একবারে ডিরেক্ট মুছতে করলেও হবে, আই মিন ধাপগুলা। আচ্ছা, এখন আয়, এখানে ছিল 22.3, 22.3 সাথে এটাকে যেহেতু লিটারে নেওয়া লাগবে, সো 10⁻³ আর ঘনমাত্রা হচ্ছে 0.5। হিসাব করলে কত হয় দেখো পূজা? আচ্ছা আমি দেখতেছি। আচ্ছা, আমি দশমিকে লিখতেছি 0.01115 এরকম আসছে, 0.01115। তুই যেটা বলছিস ওটা একই জিনিস, এত মোল আসছে। ওকে, ওকে, তো এত মোল আসছে। তো আমাদের এটা গেল দ্বিতীয় ধাপ, যে যে কোনো একটার মোল সংখ্যা বের করবো, জারক বা বিজারকের, সেটাও বের করে ফেললাম। কারণ থার্ড ধাপ ছিল বিক্রিয়া থেকে তুল্য সমীকরণ লেখা লাগতো, মানে যেটা দরকার সেটাকে বাম সাইডে রাখবো, আর যেটা জানি সেটাকে বাম সাইডে রাখবো, আর যেটা বের করতে হবে সেটাকে ডান সাইডে পাঠাবো। তো আমি আসি আগে যেটা জানি হচ্ছে সোডিয়াম থায়োসালফেট, সেটা কোন বিক্রিয়ায় আছে? এই 2 নম্বর বিক্রিয়ায়। এই 2 নম্বর বিক্রিয়ায় আছে সোডিয়াম থায়োসালফেট, তার সামনে কত মোল আছে? 2 মোল। তো লিখতেছি বিক্রিয়া থেকে 2 মোল সোডিয়াম থায়োসালফেট, 3টা টান ইকুইভ্যালেন্স। আচ্ছা, এইবার আমার বের করা লাগবে কপারের পরিমাণ, কপার সালফেট আমার বের করা লাগবে কপার সালফেট, কিন্তু সোডিয়াম থায়োসালফেটের সাথে ডিরেক্ট কপার সালফেটের কোনো সম্পর্ক নাই। এদের দুইজনের মধ্যে একসাথে বিক্রিয়া হয় নাই। তো আমার একটা মাধ্যম ইউজ করা লাগবে। মাধ্যম বলতে একজন যে দুইটা বিক্রিয়ার মধ্যে কমন আছে এমন জিনিসটা ধরে যাইতে হবে। যেমন এটার মধ্যে আয়োডিন আছে, ওই বিক্রিয়ার মধ্যে আয়োডিন আছে, আয়োডিন 2 বিক্রিয়ার মধ্যে কমন। তার মানে আমি এইটার সাথে আগে আয়োডিনের সম্পর্কটা লিখবো। 2 মোল সোডিয়াম থায়োসালফেটের সাথে আয়োডিনের সম্পর্ক হচ্ছে 1 মোল আয়োডিন। লিখলাম 1 মোল
আয়োডিন। এবার আবার টান দিলাম, এই 1 মোল আয়োডিন এই সাইডেও আছে। তো এই 1 মোল আয়োডিন পাইতে কতখানি কপার সালফেট লাগছে? এই যে 2 মোল কপার সালফেট লাগছে। এখন লিখলাম 2 মোল কপার সালফেট। এই আমি এর সাথে এর সম্পর্ক পেয়ে গেছি। সম্পর্ক বের করার নিয়ম হচ্ছে, যাকে জানি তার সাথে যাকে বের করব, এর যদি ডিরেক্ট সম্পর্ক না থাকে, যতগুলা বিক্রিয়া থাকুক আমি কমনটা খুঁজে খুঁজে ওই পর্যন্ত যাব। এখানে যদি 2টা বিক্রিয়া না হয়ে 3-4টা বিক্রিয়া হইতো, আমি প্রতিবার একটার সাথে আরেকটা কমন খুঁজে খুঁজে ওই লাস্ট পর্যন্ত যাইতাম। আচ্ছা, আরেকটু বলে নিই, আমাকে যদি কপার সালফেটের পরিমাণ বের করতে না বলে বলতো কপারের পরিমাণ বের করো, তাহলে আমি এখানে আরেকটা লাইন লিখতাম 2 মোল কপার, পরের লাইনে লিখতাম 2 মোল কপার। যদি বলতো কপার 2+ এর পরিমাণ বের করো, তাহলে লিখতাম 2 মোল কপার 2+। ওকে, এখন যেহেতু কপার সালফেটের পরিমাণ বের করতে বলছে, এই পর্যন্তই আমার শেষ। তো এবার পরের লাইনে যেটা লাগবে সেটা রাখবো, আর যেটা বের করবো সেটা রাখবো, বাকি মাঝখানে যতগুলা থাকবে সব বাদ দিয়ে দিব। তো এখন এই নিচেরটা আমি মুছে দিচ্ছি। তো সুতরাং খালি এটা রাখবো আর ওইটা রাখবো, 2 মোল Na2S2O3, 2 মোল কপার সালফেট। আমাকে যদি কপার বলতো, এইখানে আরেকটা লাইন আসতো যে 2 মোল কপার, তারপরে এখানে শুধু 2 মোল কপার লিখতাম এরকম। আচ্ছা, এবার সুতরাং আমি যেটা জানি, আমি জানি হচ্ছে 0.1115 মোল Na2S2O3। ঐকিক নিয়ম করলে দুই সাইডে যেহেতু 2 আছে, 2 কাটা যাবে, মানে এই জিনিসটা এখানে আসবে, সেম মোল সংখ্যা হবে। 2 এর সাথে যেহেতু 2, এটার সাথেও সেম হবে, 0.1115 মোল কপার সালফেট। এখানে মোল কথাটা লিখতে ভুল করা যাবে না, মোল কথাটা অবশ্যই থাকতে হবে। আচ্ছা, এবার আসি, এটা মোলে আসছে, আমার গ্রামে নিতে হবে। তো গ্রামে নিতে হলে কালকে দেখছিলাম পারমাণবিক ভর, বা মানে পরমাণু হইলে পারমাণবিক ভর দিয়ে গুণ দিতে হয় মৌল হইলে, আর অণু হইলে আণবিক ভর দিয়ে গুণ দিতে হবে। তাহলে কপার সালফেটের আণবিক ভর সেটা হচ্ছে, একবার আমি লিখে দিচ্ছি, 159 পয়েন্ট কত, 159.5। আচ্ছা, একবারে লিখতেছি আমি। আচ্ছা, এটা হচ্ছে 159.5, এটা হচ্ছে কপার সালফেটের আণবিক ভর। এই গ্রাম, এখানে কিন্তু গ্রাম হয়ে যাবে কপার সালফেট। তাহলে গুণ দিলে যেটা আসতেছে ইন্টু 159.5, এটা আসতেছে 1.778 আর কি, 1.778 গ্রাম কপার সালফেট। আমি এতখানি কপার সালফেট পাইছি। যদি আমার কপার বের করা লাগতো, তাহলে এখানে গুণ দিতাম আমি, এগুলো সব ঠিক থাকতো, খালি এখানে কপার হয়ে যেত, এখানে গুণ দিতাম 63.5 দিয়ে কপারের ভর। যদি কপার 2+ বলতো, তাইলেও গুণ দিতাম আমি 63.5 দিয়ে, কারণ পরমাণু আর আয়নের ভর একই। কারণ ইলেকট্রন বাইরে থেকে সরাই নিলে পরমাণুর ভরের কোনো চেঞ্জ হয় না, কারণ আমরা ইলেকট্রনকে পরমাণুর ভরের মধ্যে আনি নাই, আনছি শুধু প্রোটন আর নিউট্রনের ভর, এটা যেন খেয়াল থাকে। আচ্ছা, এইবার আমাকে যদি বলতো যে ওই ইসের কি বলে, আমরা কিন্তু পুরা পাত্রের দ্রবণটা নিই, আমরা নিয়েছিলাম 25 ml, কিন্তু এই পাত্রের মধ্যে টোটাল দ্রবণ ছিল 250 ml। তাহলে 25-এর মধ্যে এতটুকু আছে, 250-এর মধ্যে কতখানি কপার সালফেট আছে সেটা একটু বের করে নিই। তাইলে এখানে আমি হিসাব করতেছি। সুতরাং এটা হচ্ছে 25 ml দ্রবণের মধ্যে 25 ml দ্রবণে কপার সালফেট হচ্ছে 1.778 গ্রাম। সুতরাং 250 ml এ, আচ্ছা এখানে কোথাও কি হিসাবে ভুল হয়েছে রে? শিওর ঠিক আছে? দাঁড়া একটু হিসাবটা দেখে নি। আচ্ছা, এই তো এখানে ভুল করছি। এই তোরা একটু ঠিক করতো, 0.05 ছিল ওটা, ওটা ছিল 0.05। আচ্ছা, ঘনমাত্রাটা একটু ভুল করছি, ওয়েট, এই জন্যই বেশি আসতেছে। আচ্ছা, ওই ঘনমাত্রাটা হবে 0.05, তাহলে একটু চেঞ্জ করতে, এই জায়গাটা মোল সংখ্যাটা একটু চেঞ্জ হবে। আচ্ছা দাঁড়া, 0.05, হ্যাঁ ওকে সরি। আচ্ছা, তাহলে এইখানে মোল সংখ্যাটা একটু চেঞ্জ হবে, সেটা আসছে হচ্ছে, ওকে এইখানে চেঞ্জ করে দিই, মোল সংখ্যাটা এরকম আসে
1 on 5 × 10⁻³ আচ্ছা, কিভাবে এই ভুলটা ধরা যায়? আমি কিভাবে বুঝলাম যে আমি ভুল করছি কোথাও? দেখ, এইখানে আমি যদি 250 ml এ আমার 10 গুণ হয়ে যায়, 17 গ্রাম চলে আসে, কিন্তু আমি জিনিসটা নিছি 6 গ্রাম, আমাকে দেওয়াই হয়েছিল 6 গ্রাম। তো এই যে এইখানে বেশি চলে আসছে, তার মানে কোথাও আমি ওই দশমিক উল্টাপাল্টা করছি আর কি। তো এখন এইটা একটু ঠিক করে দিচ্ছি। 1.1 on 5 × 10⁻³ তোরা সবাই একটু ওই জায়গাটা ঠিক করে নিস। 1.1 on 5 × 10⁻³ আচ্ছা, তাইলে কত আসতেছে আমি একটু দেখছি। ইন্টু 159.5। হ্যাঁ, এই যে এই মানে জাস্ট দশমিকটা একটা আগে চলে আসছে। ওকে, একটা দশমিক আগে আসছে। ওকে, তাহলে এটা এরকম হয়ে যাবে। এই তো এবার ঠিক আছে। তাহলে 250 ml দ্রবণে কত হবে? 250 ml দ্রবণে কপার সালফেটটা হবে 10 গুণ 1.7 হয়ে যাবে। 1.7 10 গুণ হয়ে যাবে 1.778 গ্রাম। ওকে, 10 গুণ হয়ে গেল। আচ্ছা, এবার এইটা তার মানে আমার ওই দ্রবণের মধ্যে কপার সালফেট ছিল এতখানি। তাহলে কপার সালফেটের শতকরা পরিমাণ কত? কপার সালফেটের শতকরা পরিমাণ, সুতরাং পার্সেন্ট কপার সালফেট, এটা যদি বের করতে বলি, উপরে থাকবে এই যে যেটা পাইছি, আর নিচে থাকবে যেটা দেওয়া হয়েছিল ইন্টু 100%। তাহলে কত আসতেছে? 1.778 ভাগ 6 ইন্টু 100। হ্যাঁ, 29.633 আর ওকে, 29.63। ওকে, এত পার্সেন্ট কপার সালফেট ছিল ওটাতে, বাকিটা অপদ্রব্য। আমি বাকিটা কপার সালফেট না। আচ্ছা, আমি আবার প্রথম থেকে জারণ বিজারণের কয়টা টাইপের ম্যাথ আসতে পারে পরীক্ষায় সেটা নিয়ে আবার একটু বলতেছি। একদম প্রথম দিয়ে মানে জারণ বিজারণ থেকে মেইনলি প্রথমে আসতেছে হচ্ছে আমাদের জারণ বিজারণ সমতাকরণ। তো জারণ বিজারণ সমতাকরণ, এইটার মধ্যে KMnO4 K2Cr2S7 এইটা দিয়ে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম ডাইক্রোমেট, এইটা দিয়েই জারক, বেশিরভাগ ক্ষেত্রে এইটাকে জারক থাকবে। অপোজিট ওই ফেরাস সালফেট, সালফিউরিক এই H2S, হাইড্রোজেন সালফাইড, H2C2O4, অক্সালিক অ্যাসিড, আর আর কি ছিল, মোটামুটি এগুলা হচ্ছে এদের সাথে দিবে। আর যদি কপার সালফেট দেয় জারক হিসেবে, তাহলে সবসময় পটাশিয়াম আয়োডাইড দিবে। যদি আয়োডিন জারক হিসেবে দেয়, তাহলে ওর সাথে সবসময় সোডিয়াম থায়োসালফেট দিবে। নর্মালি পরীক্ষায় কঠিন করে না, এরকম এগুলাই আসে। তো ওটার মধ্যে একটু ব্যতিক্রম ছিল এই লাস্টের দুইটাই, যে কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইড আর আয়োডিনের সাথে সোডিয়াম থায়োসালফেট, মানে একটু মনে রাখা লাগবে। আচ্ছা, এরপরে আমরা একটা টাইপের ম্যাথ দেখছিলাম যে আয়রনের বিশুদ্ধতা, সেটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়েও দিতে পারে, আবার ওই K2Cr2O7 দিয়ে মানে পটাশিয়াম ডাইক্রোমেট দিয়েও দিতে পারে। ওই ক্ষেত্রে প্রতিবার কি করা লাগতো? ফার্স্টে বিক্রিয়া লেখা লাগতো, যে কোনো একটার মোল সংখ্যা বের করে নিতে হইতো, যে যারটা জানি। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ওই জারকের মোল সংখ্যাটাই দেওয়া থাকবে, কারণ আমরা যেহেতু আয়রনের পরিমাণ বের করবো, এরকম একটা অবস্থা। তো জারকের মোল সংখ্যা দেওয়া থাকতো, ওটা বের করে নিতাম। তারপরে ওই রিঅ্যাকশন থেকে আমরা একটা তুল্য সমীকরণ বানাইতাম ওই 3 ইকুইভ্যালেন্স আকারে। যেটা জানি সেটাকে বাম পাশে, যেটা বের করা লাগবে সেটাকে ডান পাশে লেখা লাগবে। তো লিখে ওখান থেকে আমরা হিসাব করে ফার্স্টে মোল সংখ্যা বের হইতো, তারপরে পারমাণবিক ভর দিয়ে, আয়রনের পারমাণবিক ভর দিয়ে গুণ দিতাম। যদি ফেরাস সালফেট বের করতে বলে, তাহলে ফেরাস সালফেটের আণবিক ভর দিয়ে গুণ দিয়ে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে আমাদের বিশুদ্ধ আয়রন। যদি পুরা দ্রবণ নিয়ে কাজ করে, তাহলে আর ওইটার সাথে এক্সট্রা কিছু করা লাগবে না। যদি পুরা দ্রবণ না নেয়, বলে যদি 25 ml নিছে অথবা 10 ml নিছে, তাহলে ওই পুরা দ্রবণটাতে কত ছিল আগে ওটা বের করে নিতে হবে। তারপরে যদি বিশুদ্ধতার পরিমাণ বের করতে বলে, যেটা পাইছি সেটা উপরে থাকবে, নিচে থাকবে টোটাল ইন্টু 100%। যদি ভেজালের পরিমাণ বের করতে বলে, তাহলে আগে ওই টোটাল থেকে বিশুদ্ধটা বাদ দিয়ে দিব, সেটা থাকবে উপরে ভেজাল, আর নিচে থাকবে টোটাল, সবসময় নিচে টোটাল ইন্টু 100%। এটা গেছে একটা টাইপ। আজকে সেকেন্ড টাইপ দেখলাম, এটা একদম সোজা। এখানে একটা জারক দেওয়া হবে আর একটা বিজারক দেওয়া হবে, বলবে এই জারক দিয়ে ওই বিজারককে পুরোপুরি টাইট্রেট করা হয়েছে। এখানে ভি এস দিয়ে অঙ্কটা করা লাগবে। সো জারকের ভি আর এস আর বিজারকের ভি আর এস লাগবে, আর দুইটা সংখ্যা লাগবে, দুইটা ডিজিট লাগবে। সেই ডিজিট দুইটা আসবে বিক্রিয়া থেকে, তুল্য সংখ্যা দুইটা বিক্রিয়া থেকে আসবে। আর আমি বলছি যে বিক্রিয়া যদি কারো মনে না থাকে, তুল্য সংখ্যা মনে থাকলেও চলতেছে ওখানে। আচ্ছা, তবে স্যাররা বিক্রিয়া অবশ্যই চাইবে। এখন কথা হচ্ছে, ওইসব ক্ষেত্রে যে কোনো একটা বের করতে পারবে, হয় আয়তন অথবা ঘনমাত্রা, ওখান থেকে ইজিলি বের করা যাবে।
তো এটা সহজ টাইপ, সো ওটা খুব একটা আসে না। এখন এই যে পরে বললাম আরেকটা টাইপ, এটা ইম্পর্টেন্ট একটা টাইপ, আয়োডোমিতি আর আয়োডিমিতি। আয়োডোমিতি আর আয়োডিমিতির মধ্যে সব সময় সেম বিক্রিয়া হয়েছে, একটাই দুইটা বিক্রিয়া, একটা হচ্ছে আর একটার অংশ, এরকম একটা অবস্থা। আয়োডোমিতির মধ্যে একই সাথে আয়োডিমিতি আছে, আয়োডোমিতির মধ্যে একই সাথে আয়োডিমিতির বিক্রিয়াটা আছে। আয়োডোমিতির মধ্যে দুইটা বিক্রিয়া ছিল। ফার্স্টে আমরা আগে আয়োডিন বের করে নিতাম, আয়োডিন তৈরি করে নিতাম। তো আয়োডিন তৈরি করার জন্য একটা আয়োডাইড লবণ লাগবে, আর আয়োডাইড লবণ হচ্ছে বিজারক। তার সাথে একটা জারক মানে কপার সালফেট দিয়ে আমরা আগে আয়োডিন তৈরি করে নিছি। তারপর সেই আয়োডিনটার পরিমাণ নির্ণয় করার জন্য আরেকটা বিজারক নিছি, এবং সবসময় এই বিক্রিয়ায় বিজারকটা সোডিয়াম থায়োসালফেট হবে। তো এই সোডিয়াম থায়োসালফেটটা প্রমাণ দ্রবণ ছিল। প্রমাণ দ্রবণ মানে ওর ঘনমাত্রা জানি, আর বুরের থেকে আয়তন জানতে পারবো। এই জন্য আমরা এখানে এই যে এই অঙ্কটা করলাম, তার ঘনমাত্রা আর জানা ছিল, সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রাও জানা ছিল, আয়তনও জানা ছিল। এরকম হবে অঙ্কগুলা। তো আমরা যারটা জানি তাকে বাম সাইডে রাখছি। সবসময় সোডিয়াম থায়োসালফেটই জানা থাকবে এইসব অঙ্কের ক্ষেত্রে। সো বাম সাইডে সবসময় সোডিয়াম থায়োসালফেটই থাকবে, এবং তার সামনে 2 মোলই থাকবে। এবং ওই সাইডে সবসময় কপার বের করতে বলবে, অথবা কপার 2+ বের করতে বলবে, অথবা কপার সালফেট বের করতে বলবে। যাই বের করতে বলুক, ওর সামনে 2ই থাকবে সবসময়। আচ্ছা, তার মানে এইখানেও 2 মোল সোডিয়াম থায়োসালফেট, ওই সাইডেও 2 মোল কপার সালফেট, অথবা 2 মোল কপার 2+, অথবা 2 মোল কপার, এরকম আর কি। আচ্ছা, এই ক্ষেত্রে লাস্টে আমরা ওই একইভাবে ওই আণবিক ভর দিয়ে গুণ দিয়ে, অথবা পারমাণবিক ভর দিয়ে, আয়ন বললেও আমরা পারমাণবিক ভর দিয়ে গুণ দিয়ে ওই যেটুকু অ্যাকচুয়ালি এক্সিস্ট করতেছে দ্রবণের মধ্যে সেটার পরিমাণ বের করতে পারবো। কপারের পরিমাণও বের করতে বলতে পারতো এখানে, তখন লাস্টে ওই 159.5 দিয়ে গুণ না দিয়ে 63.5 দিয়ে গুণ দিতাম। তো এটা হচ্ছে। আর আয়োডিমিতি ছিল ডিরেক্ট, আমাকে আয়োডিন এবার তৈরি করে দেওয়া হয়েছে এবং সেটার ঘনমাত্রা আমি জানি। এরকম একটা আয়োডিন দ্রবণ দেওয়া হয়েছে, সেটা দিয়ে এবার বিজারক যেটা সোডিয়াম থায়োসালফেট, সেটা জানি না, তার ঘনমাত্রা নির্ণয় করতে বলবে। এরকম হলে তখন সেটা আয়োডিমিতি। তবে নর্মালি আয়োডিমিতির অঙ্ক আসে না। তো এইটুক আমাদের মোটামুটি জারণ বিজারণের, মানে এই অঙ্ক দিয়ে আমরা কলেজের এক্সাম ইজিলি ওভারকাম করে যেতে পারবো, এবং বোর্ডেও এটা দিয়ে পাশ করে মানে পারা যাবে। জারণ বিজারণ, হ্যাঁ বল। আচ্ছা, ব্লিচিং পাউডারের একটা ম্যাথ আছে, সেটার খালি বিক্রিয়াটাই প্রবলেম। আচ্ছা, আমি যেটা করবো তোরে ওই খালি ওইটার বিক্রিয়াটা জানলে অঙ্কটা পারা যাবে। তা আমি যেটা করবো, ওইটার আমি তোর বিক্রিয়াটা লিখে ছবিটা পাঠিয়ে দিব, সমস্যা নেই। ওকে। তো এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে, আমি কি নতুন কিছুতে যাব, নাকি তোরা আগে একটু প্র্যাকটিস করে নিবি? প্রীতি, কি বলিস? আচ্ছা, তাইলে তোরা আগে এগুলো একটু দেখে নে। যেটা করবি, তোরা এই ম্যাথগুলা কোনো গাইড বা টেস্ট পেপার থেকে বোর্ড কোশ্চেন গুলা দেখিস। কখনো কখনো থিওরি আকারে আসে। থিওরি আকারে কিরকম, তোকে বলবে কি, এই যে আয়োডোমিতি, ওই উদ্দীপক ওরকম চিত্র দিয়ে বলবে যে এই প্রসেসের মাধ্যমে, মানে উদ্দীপকের চিত্র দিয়ে বলবে ওই উদ্দীপকের প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে ওই কপার সালফেট বা ইসের পরিমাণ নির্ণয় করা যাবে, ব্যাখ্যা করো। মানে ম্যাথ না করে তোকে থিওরি আকারেও বলতে হতে পারে, এরকম হইতে পারে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। হ্যাঁ, বলবে। হ্যাঁ হ্যাঁ, নির্দেশক। হ্যাঁ, থিওরি আসে, ওটা আমি পড়াবো, সমস্যা নাই, ওটাও আমি পড়াবো। ওটাও পড়াবো, ওটা নোটের মধ্যেও আছে, আমি পড়াবো। আমি সবই পড়াবো, কিচ্ছু বাদ দিব না যেগুলো বোর্ডে আসে। বোর্ডে যা আছে আমি সবই পড়াবো। তো আমাদের জারণ বিজারণের পার্টটা আমি কিন্তু এখন শুধু ইম্পর্টেন্ট জিনিসগুলোই পড়াচ্ছি। সো মোটামুটি কলেজ বা বোর্ড এক্সামের জন্য এনাফ পরিমাণ পড়ে ফেলছি আমরা জারণ বিজারণ। তো জারণ বিজারণ আপাতত স্টপ। পরের দিন আমরা অ্যাসিড ক্ষার নিয়ে পড়াশোনা করব। পরের দিন থেকে অ্যাসিড ক্ষার নিয়ে পড়াশোনা করবো, অ্যাসিড ক্ষার টাইট্রেশন নিয়ে পড়াশোনা করবো। ওকে, তো তোরা আগে প্র্যাকটিস করে নিস, প্র্যাকটিস গুলো বোর্ড কোশ্চেন গুলো একটু সলভ করিস। তো ঠিক আছে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আর কালকে বায়োলজি, বায়োলজি কি সকালে নিব না রাত্রেই নিব বলতো? আচ্ছা, তো রাত্রেই নেই, হ্যাঁ। আমি তাহলে একটু গোছায় রাখতে পারবো। ওকে, ঠিক আছে, রাত্রে নিচ্ছি। আচ্ছা, আল্লাহ। হ্যাঁ, 8টায়।